হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার পড়ছিলাম ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি আন্ডারে। আমরা অ্যালকোহল এবং ফেনলের প্রস্তুতি বা প্রিপারেশন শেষ করেছি। আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও হবে, কারণ আমরা এখানে অ্যালকোহল এবং ফেনলের ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ ভৌত ধর্ম নিয়ে শুধু আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশন শুরু করব, অ্যালকোহল তারপরে ফেনলের কেমিক্যাল রিয়াকশন হবে, আর তারপরে আমরা ইথার পার্টে যাব। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে বরাবরের মতন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটা নিজেদের বন্ধুদের সাথে এবং পারলে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে দিও। তাহলে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল অণুতে ধরো কার্বন পরমাণুর সংখ্যা যদি একটা থাকে, C1 লিখছি, কার্বন পরমাণুর সংখ্যা যদি একটা থাকে মানে মিথানল, সেখান থেকে শুরু করে কার্বন পরমাণুর সংখ্যা 11 এই পর্যন্ত যে অ্যালকোহলগুলো আছে, দিস অ্যালকোহলস আর লিকুইড, ঠিক আছে? এরা হচ্ছে কালারলেস লিকুইড, কালারলেস লিকুইড। এদের ভৌত অবস্থাটা প্রথমে আমরা জেনে রাখছি। আর হায়ার মেম্বার যারা আছে, হায়ার অ্যালকোহলস বা হায়ার মেম্বার্স, এরা হচ্ছে সলিড। এই হচ্ছে প্রথম ইনফরমেশন ফিজিক্যাল প্রপার্টির মধ্যে। সেকেন্ড ইনফরমেশন যেটা আমরা জানবো সেটা হচ্ছে ডেনসিটি। অ্যালকোহলগুলোর ডেনসিটি আমরা কম্পেয়ার করবো কার সাথে? ওয়াটার মলিকিউল, জলের সাথে। প্রথম কথা হচ্ছে যে মোনোহাইড্রিক অ্যালকোহল, মোনোহাইড্রিক অ্যালকোহল অর্থাৎ যাদের মধ্যে একটাই মাত্র OH বন্ড বা OH গ্রুপের সংখ্যা হচ্ছে একটাই OH বন্ড আছে, সেক্ষেত্রে আমরা জানবো যে অ্যালকোহলের থেকে জলের ঘনত্ব বেশি, ঠিক আছে? এটা একটা। আর যদি পলিহাইড্রিক অ্যালকোহল হয়, যেখানে OH গ্রুপের সংখ্যা, আচ্ছা বন্ডটা দিলাম না, যেখানে OH গ্রুপের সংখ্যা আমি এখানে N বলে লিখছি, ঠিক আছে? N হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ OH গ্রুপ 2 বা তার বেশি, একের বেশি, পলিহাইড্রিক। তো আমরা জানি অলরেডি যে দুটো যদি OH গ্রুপ থাকে আমরা তাদেরকে বলি ডাইহাইড্রিক অ্যালকোহল, তিনটে থাকলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এইভাবে চলে আর কি। তো সেক্ষেত্রে আমরা জানবো যে অ্যালকোহলের ডেনসিটি জলের থেকে বেশি, উল্টোটা। এবার পলিহাইড্রিক নিয়ে যদি প্রথমে আলোচনা করি, পলিহাইড্রিক অ্যালকোহলদের মধ্যে দুটো আমাদের অতি পরিচিত অ্যালকোহল, যেগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন সময় জানতেই হয়, তাদের নামগুলো এবং সংকেতগুলো বলে রাখছি। একটা হচ্ছে এটা হচ্ছে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল, দুটো OH গ্রুপ আছে, ডাইহাইড্রিক। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। IUPAC নেম কি? ইথেন ডাইল, ঠিক আছে? আর এটা হচ্ছে, আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি, তোমরা যারা আমার IUPAC নমেনক্লেচারের ভিডিও দেখেছো, আদারওয়াইজ তোমাদের মনে হতেই পারে যে আমি ভুল বললাম IUPAC নামটা। এটার নাম ইথেন, ম্যাক্সিমাম সবাই এটাই লেখে, ইথেন 1,2 ডাইল। এখন আমি এই 1,2 কথাটা বলিনি, এটা কিন্তু আমি ইচ্ছে করেই বললাম না। কেন? যখন আমরা কখন এই পজিশানগুলো মেনশন করি, ধরো এখানে আমি বলছি যে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তা দুটো কার্বনেই OH আছে, তাই 1,2 লিখতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পজিশানগুলো মেনশন করি তখনই যখন এই পার্টিকুলার স্ট্রাকচারটায় মানে বা এই মলিকুলার ফর্মুলা দিয়ে অন্য কোনো আইসোমারও সম্ভব হবে, তখন আমরা পজিশানগুলো মেনশন করে দিই। যেমন ধরো আমি যদি বলি যে প্রোপানল, তাহলে CH3 CH2 CH2OH হয়ে গেলে, যদি আমি বলি প্রোপানল, মেনশন করলাম না যে 1 নম্বরটাতে OH আছে, এই ক্ষেত্রে ভুল হবে। কারণ এই ক্ষেত্রে 1 নম্বর ছাড়াও 2 নম্বর কার্বনে OH হতে পারে। তো যেহেতু দুটো অপশান আছে, দুটো আলাদা আলাদা আইসোমার সম্ভব, স্ট্রাকচারাল আইসোমার, তো যখনই দুটো আলাদা স্ট্রাকচারাল আইসোমার সম্ভব তখন আমাদের পজিশান মেনশন করতেই হয়, আদারওয়াইজ আমাদের পজিশান মেনশন করতে হয় না। এখন যদি তুমি মেনশন করে থাকো তাহলে অসুবিধে নেই কিছু, কিন্তু মেনশন না করলেও এই ক্ষেত্রে অসুবিধে নেই। কেন? কারণ এখানে 1,2 ছাড়া আর কোনো অপশান নেই। তুমি যদি ভাবো যে
ইথেন 1,1 ডাইঅল, তাহলে হবে না। কারণ আমরা জানি যে একটাই কার্বনে যদি দুখানা OH গ্রুপ থাকে তাহলে সেটা এক্সিস্টই করে না, সেটা খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড হয়। সঙ্গে সঙ্গে এটা একটা ওয়াটার মলিকিউল লস করে এখানে C ডাবল বন্ড ও কার্বনিল যৌগ বানিয়ে দেবে। অর্থাৎ 1,1 ডাইঅল এর এক্সিস্টেন্স নেই, আনস্টেবল, এক্সেপ্ট একটা পার্টিকুলার কম্পাউন্ড আছে ক্লোরাল হাইড্রেট বলে, সেটা ছাড়া। তো এই সমস্ত কেসে কি হচ্ছে, মানে সব কেসেই আর কি, একমাত্র ক্লোরাল হাইড্রেট ছাড়া একটাই পার্টিকুলার কার্বন পরমাণুতে দুটো OH গ্রুপ কখনোই পসিবল না। সুতরাং আমি যখনই বলছি ইথেন ডাইঅল, ইথেন মানে দুটো কার্বন, আর ডাইঅল মানে ইমপ্লয়েড যে দুটো কার্বনই একটা করে OH। ঠিক আছে, IUPAC নমেনক্লেচার ভিডিওতে এরকম আমি আরও অনেক জিনিসপত্র বলেছি যেগুলো হচ্ছে আমরা নর্মালি যেরকমটা ভাবি না আর কি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারো। একই রকমভাবে এটারও আমরা নাম লিখব প্রোপেন ট্রাইঅল। ঠিক আছে, এইটার সাধারণ পরিচিত নাম হচ্ছে গ্লিসারল কেমিক্যালি, আর কমার্শিয়ালি আমরা এটাকে গ্লিসারিন নামে চিনি। গ্লিসারিন আমরা সবাই দেখেছি, জলের থেকে অনেক বেশি ভিসকাস, সান্দ্রতা অনেক বেশি এবং ন্যাচারাল ডেনসিটিও বেশি। তো এটা হচ্ছে সিম্পলেস্ট পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহলগুলোর মধ্যে এটা সিম্পলেস্ট, সব থেকে ছোটো। তো এটারই ডেনসিটি হচ্ছে 1 পয়েন্ট সামথিং, মানে জলের থেকে বেশি আর কি। সে কারণে বলছি যে পলিহাইড্রিকগুলো সবারই, প্রত্যেক পলিহাইড্রিক অ্যালকোহলেরই ডেনসিটি জলের থেকে বেশি হচ্ছে। আর মনোহাইড্রিকগুলোর ক্ষেত্রে ওরকম কেন হচ্ছে, মানে জলের কেন বেশি হয়ে যাচ্ছে, এইটার কারণ হচ্ছে, দেখো এটার কারণ হচ্ছে জলের হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে জলের যে মলিকিউলটা HOH, এটা একটা সিমেট্রিক মলিকিউল। 1 নম্বর হচ্ছে এটার কারণ, অনেক সময় আমাদের লিখতে বলে, 1 নম্বর হচ্ছে সিমেট্রিক স্ট্রাকচার অফ H2O, whereas অ্যালকোহলের স্ট্রাকচার সিমেট্রিক না। 2 নম্বর হচ্ছে যে মোর পোলার OH বন্ড। ঠিক আছে, জলের মলিকিউলের মধ্যে যে OH বন্ড আছে দ্যাট ইজ মোর পোলার দ্যাট ইন অ্যালকোহল মলিকিউল। কেন সেটা আমরা জানছি, এখানে অনেক ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেন আছে, ওখানে কার্বনের সঙ্গে বন্ডেড একদিকে অক্সিজেনটা, সেই কারণে পোলারিটি অনেক বেশি। পোলারিটি বেশি হওয়ার কারণে যেটা হচ্ছে যে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ধনের যে মাত্রা, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড, যেটা দিয়ে আমরা একটা পার্টিকুলার হাইড্রোজেন বন্ড কতটা বেশি শক্তিশালী সেইটা আমরা কম্পেয়ার করি অন্য কারোর সঙ্গে, সেটাকে তো যে ফিচারটা দিয়ে বা যে মেজার দিয়ে আমরা কম্পেয়ার করি সেটাকে আমরা বলি এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। তো এইটা কি হয়ে যাচ্ছে, জলের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে দেন অ্যালকোহল। জলের ক্ষেত্রে অ্যালকোহলের থেকে বেশি মানে কি, মানে হচ্ছে একটা ওয়াটার মলিকিউলের সঙ্গে আর একটা ওয়াটার মলিকিউলের যে হাইড্রোজেন বন্ড, এইটা বেশি হয়ে যায় একটা অ্যালকোহল মলিকিউলের সঙ্গে আর একটা অ্যালকোহল মলিকিউলের যে হাইড্রোজেন বন্ড তার তুলনায়। অর্থাৎ ইন্টারমলিকুলার যে হাইড্রোজেন বন্ড সেটা অনেক বেশি শক্তিশালী জলের মধ্যে। তাহলে পোলারিটি যদি বেশি হয়, বন্ডিং যদি বন্ডিং যদি বেশি হয়, হাইড্রোজেন বন্ড বেশি হলে কী হবে, তারা একসঙ্গে পরস্পর সবাই জুড়ে থাকবে। উপরন্তু হচ্ছে সিমেট্রিক্যাল স্ট্রাকচার, ফলে প্রত্যেকটা মলিকিউল, জলের ক্ষেত্রে প্রত্যেকটা মলিকিউল পরস্পরের অনেক কাছাকাছি অবস্থান করবে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, আমরা লিখছি এখানে যে মলিকিউলস আর মোর ক্লোজার টু ইচ আদার in water than in alcohol। জলের মধ্যে মলিকিউলগুলো পরস্পরের অনেক কাছাকাছি অবস্থান করবে, তার ফলে কি হবে, তার ফলে যেটা হচ্ছে যে ইন্টারমলিকিউলার যে স্পেস, আন্তরাণবিক ফাঁকা স্থান যাকে আমরা বলি, বা ইন্টারস্টিশিয়াল স্পেস যাকে বলি, সেইটা অনেক কমে আসছে, মলিকিউলগুলো অনেক বেশি ক্লোজ প্যাকড হচ্ছে। তাহলে আমরা লিখছি যে মলিকিউলস of water are more close packed। ঠিক আছে, আর intermolecular space is কি বলবো, লেস
than that of ROH। ন্যাচারালি কী হবে, এর ফলে কি হচ্ছে, যদি ইন্টারমলিকুলার স্পেস কমে যায় তাহলে একটা সার্টেন ভলিউমের মধ্যে যতগুলো জলের মলিকিউল আছে তার সংখ্যা বা তার রিলেটিভ মাস বেড়ে যাবে। তো তার ফলে কি হবে, ডেনসিটি অফ ওয়াটার increases and becomes greater than alcohol। ক্লিয়ার? কপি করো। থার্ড হচ্ছে সলিউবিলিটি। প্রথম কথা হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা যখনই কম্পেয়ার করতে বলে দুটো মলিকিউল, সাপোজ যে কোনো দুটো নাম দিল এ আর বি, এদের সলিউবিলিটি কম্পেয়ার করো। তাহলে সলিউবিলিটি মানে এদেরকে তো দ্রবীভূত করতে হবে, সলিউবল করতে হবে কোনো একটা সলভেন্টে। তো সেই সলভেন্টটা কী, যদি সেটা বলা না থাকে তাহলে সলিউবিলিটি মানে হচ্ছে সলিউবিলিটি ইন H2O। যদি সলভেন্টের কথা উল্লেখ করা না থাকে তার মানে জলের মধ্যে সলিউবিলিটি চেক করতে বলছে। তাহলে আমরা এখানে পড়বো অ্যালকোহলের সলিউবিলিটি ইন ওয়াটার। আমরা টোটাল 4টে ফিজিক্যাল প্রপার্টি পড়বো, 2টো হয়ে গেল, থার্ড হচ্ছে এটা সলিউবিলিটি, ফোর্থ হচ্ছে বয়েলিং পয়েন্ট। এই থার্ড ফোর্থ এটাই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমাদের। প্রথম কথা হচ্ছে এটা জেনে রাখতে হবে আমাদের যে অ্যালকোহল আর সলিউবল, না সলিউবল বললে হবে না, সলিউবিলিটি অফ অ্যালকোহল লিখি, solubility of alcohol in water is due to, আমরা অনেক কারণ মানে দ্রাব্যতা বা সলিবিলিটির অনেক কারণ আমরা বলবো আর কি। ফাইনালি ঘুরে ফিরে এটাই আসবে যে সলিবিলিটির কারণ হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং between অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। অ্যালকোহল এবং জলের মলিকিউলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, আমরা এর আগে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দেখলাম, অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলের হয়েছিল বা জলের সঙ্গে জলের হয়েছিল যখন আমরা ডেনসিটি কম্পেয়ার করছিলাম। এখন আমরা দেখব যে জলের মলিকিউলের সঙ্গে H2O মলিকিউলের যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড সেটাই হচ্ছে সলিউবিলিটির জন্য দায়ী এক রকমের। সেকেন্ডলি আমরা এটা জেনে রাখি আপাতত যে 4-5টা অ্যালকোহল আছে, যেমন ধরো মিথাইল অ্যালকোহল বা মিথানল, ইথানল, নর্মাল প্রোপাইল অ্যালকোহল CH3CH2CH2OH, আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, কার্বন সংখ্যা 1 2 3 3 4 কার্বন বিশিষ্ট একটাই অ্যালকোহল, দ্যাট ইজ টি বিউটাইল অ্যালকোহল। 4টে কার্বন পরমাণু আছে, এরকম আরও অনেক অ্যালকোহল হয়, নর্মাল বিউটাইল অ্যালকোহল, আইসো বিউটাইল অ্যালকোহল, তারপর সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, আর হয় এটা টারশারি বিউটাইল। এই 4জন হচ্ছে এমন অ্যালকোহল, ঠিক আছে, দিস 5 alcohols আর কি লিখছি দেখো, কমপ্লিটলি মিসিবল ইন ওয়াটার, অর্থাৎ জলের সঙ্গে এরা কমপ্লিটলি মিশে যায় থ্রু হাইড্রোজেন বন্ড। আমরা বলি যে জলের সঙ্গে এই অ্যালকোহলগুলো যে কোনো অনুপাতে, যে অনুপাতেই তুমি জল আর অ্যালকোহল নাও না কেন, এরা কিন্তু পুরোপুরি একটা ট্রু সলিউশন, একটা সমসত্ব মিশ্রণ তৈরি করবে। বাদবাকি যে অ্যালকোহলগুলো আছে, 4 মেম্বার বিশিষ্ট অন্য অ্যালকোহলগুলো এবং হায়ার অ্যালকোহল যারা আছে, তাদের কেউই জলের সঙ্গে যে কোনো অনুপাতে মিশতে পারে না। এবং সেই ক্ষেত্রে আমরা এটা দেখি যে সেক্ষেত্রে আমরা কি দেখি যে মোলার মাস যত বাড়ে, আমি এখানে এবার 3 নম্বর পয়েন্টে আমি এবার অ্যাকচুয়াল কারণগুলো মানে বা ফ্যাক্টরগুলো লিখছি যেগুলোর উপরে ডিপেন্ড করে সলিউবিলিটি ইন ওয়াটার। তো প্রথম কথা হচ্ছে যে মোলার মাস যত বাড়তে থাকবে, যত ইনক্রিজ করতে থাকবে, তত আমরা দেখব ওই পার্টিকুলার অ্যালকোহলটার সলিউবিলিটি ক্রমশ কমতে থাকছে জলের মধ্যে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, এটা একটা রিজন আর কি। 2 নম্বর হচ্ছে আমরা বলবো যে নাম্বার অফ OH বন্ড,
বা নাম্বার অফ ওএইচ গ্রুপ, একটা অ্যালকোহলের মধ্যে নাম্বার অফ ওএইচ গ্রুপ যত বাড়ে তত আমরা বলি যে সলিউবিলিটি তত বাড়ে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে ফর আইসোমেরিক অ্যালকোহলস। এই যে আমরা এখানে বলছি টি বিউটাইল, আইসোবিউটাইল, সেক বিউটাইল, তো এই আইসোমেরিক অ্যালকোহলগুলোর ক্ষেত্রে যেখানে কার্বন পরমাণুর সংখ্যা সবারই একই থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ক্ষেত্রে এখানে যেমন যে ফ্যাক্টরগুলোকে লিখছি সলিউবিলিটির সঙ্গে, সেই ফ্যাক্টরটাকে আমি আগে লিখছি, সেটা হচ্ছে ব্রাঞ্চিং যত বাড়ে, কার্বন চেইনে ব্রাঞ্চিং যত বাড়ছে, মানে যত আমরা এন বিউটাইল অ্যালকোহল থেকে টারশিয়ারি বিউটাইলের দিকে যাচ্ছি, তত আমরা দেখব যে সলিউবিলিটি বাড়বে বলেই তো আমি টারশিয়ারি বিউটাইলকে এখানে ইনক্লুড করেছি, আদারওয়াইজ এখানে আমি তো এন বিউটাইল লিখতাম, তাই না? তো এইটা মনে থাকলেও এই জিনিসটা মনে থাকবে। আলাদা করে আমাদেরকে এগুলো মনে রাখতেও হবে, কারণ থিওরিটিক্যাল কোয়েশ্চেন যদি হয়, বোর্ড এক্সামেও হতে পারে, আবার নিট বা জেইতেও হতে পারে থিওরিটিক্যাল এমসিকিউ, তখন এগুলো জানতে হবে। এই তিনটে কারণ আমরা লিখলাম, এই তিনটাকে আমরা এখন এক্সপ্লেইন করব। মোলার মাসের সঙ্গে সলিউবিলিটির এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন? কারণ হচ্ছে, দেখো প্রথমটা নাম্বার এ, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মোলার মাস যত বেড়ে যায় তত কি হয়, দেখো, তত সাইজ অফ আর গ্রুপ বাড়ছে। আর গ্রুপের সাইজ বাড়লে তখনই তো মোলার মাসটা বেড়ে যাচ্ছে। এবার অ্যালকোহল মলিকিউলের মধ্যে আর এবং ওএইচ দুটো পার্ট, তো ওএইচ পার্টটা হচ্ছে সেই পার্টটা যেটা জলের মলিকিউলের সঙ্গে কী করবে, হাইড্রোজেন বন্ড করবে। এইটাকে আমরা বলি হাইড্রোফিলিক পার্ট, এবং এই পার্টটাই হচ্ছে রেসপন্সিবল ফর সলিউবিলিটি, মানে হাইড্রোজেন বন্ডের জন্য এই পার্টটাই রেসপন্সিবল। সলিউবিলিটির ক্ষেত্রে এই পার্টেরও কিছু ভূমিকা আছে, একেও জলের মধ্যে সলিউবল হতে হবে, মানে জলের মলিকিউলের সঙ্গে ইন্টারাকশানে আসতে হবে। তো এটা হয়ে গেল হাইড্রোফিলিক, আমরা সারফেস কেমিস্ট্রিতেও পড়েছি এই বিষয়টা। এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, ঠিক আছে। হাইড্রোফোবিক পার্ট কী করে, বিকর্ষণ করে, ঠিক আছে, রিপেলস H2O মলিকিউল। এখন এই যে আমি একটু আগে লিখেছিলাম যে ছোটো ছোটো মলিকিউল, 4-5খানা মলিকিউল লিখলাম অ্যালকোহল, যারা জলের সঙ্গে কমপ্লিটলি মিশে যায়, তো সেক্ষেত্রে কী হয়, আর গ্রুপের সাইজ খুবই ছোট, তো সেই আর গ্রুপের রিপালশন, যেটা হাইড্রোফোবিক পার্টের যেটা রিপালশন, সেইটা অনেক কম হয়। তার তুলনায় ওই ওএইচ পার্টের, মানে হাইড্রোজেন বন্ডিংয়ের যে ফ্যাক্টরটা, সেটা অনেক বেশি ডমিনেটিং থাকে। তার ফলে ওরা কমপ্লিটলি জলের সঙ্গে গুলে যায় এবং যে কোনো অনুপাতে মিশে যায়। কিন্তু আর এর সাইজ যত বাড়তে থাকে তত বেশি এটা হাইড্রোফোবিক হতে থাকে, হাইড্রোফোবিক পার্ট তত ডমিনেট করতে থাকে মলিকিউলের মধ্যে। তখন এই হাইড্রোফিলিক পার্ট, অর্থাৎ হাইড্রোজেন বন্ড যেটা হচ্ছে, সেটারও পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ ওই বড়ো সাইজের যে আর গ্রুপটা, সেটাকেও ওই মলিকিউলগুলো যখন জুড়ছে একটা একটা করে, তখন সেই যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে জায়েন্ট মলিকিউল, সেইখানে ওই বড়ো আর গ্রুপগুলোকেও ফিট করতে হবে। যত আর এর সাইজ বেড়ে যাবে তত সেগুলো আর ফিট করবে না একই জায়গা, ওই ছোটো জায়গাতে। তার ফলে কী হবে, ক্রমশ কমতে থাকবে সলিউবিলিটি ইন ওয়াটার। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলে রাখি, সেটা হচ্ছে, আমি যখন বলছি যে মোলার মাস বাড়লে সলিউবিলিটি কমে যাবে, তার মানে সলিউবিলিটি ইন ওয়াটার কমে যাবে। ইন্টারেস্টিংলি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মোলার মাস যত বাড়বে তত কী হবে, সলিউবিলিটি ইন অর্গ্যানিক সলভেন্ট এইটা কিন্তু বাড়বে। কেন? কারণ অর্গ্যানিক সলভেন্টগুলোও তো হাইড্রোফোবিক, তাহলে হাইড্রোফোবিক পার্ট এখানে যত বাড়বে, যত সাইজ বড় হবে, তত হাইড্রোফোবিকের সঙ্গে হাইড্রোফোবিকের ইন্টারাকশান হবে। আমরা একটা এরকম, নিশ্চয়ই তোমরা আগে জেনেছো, এরকম একটা কথা বলা হয়ে থাকে
যে লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, অর্থাৎ সলভেন্ট এবং সলিউট, দ্রাবক এবং দ্রাব, তাদের মধ্যেকার তাদের নেচার যদি সেম হয়, লাইক মানে সেম, তো সেক্ষেত্রে সলিবিলিটি বাড়বে। একই রকমের যদি হয় সলভেন্ট আর সলিউট, তাহলে সলিবিলিটি বাড়বে। তাহলে যত আর গ্রুপের সাইজ বাড়বে, যত হাইড্রোফোবিক হবে, তত অর্গ্যানিক সলভেন্টে তাদের সলিবিলিটি বাড়বে। যদিও এইটা আমাদের এখন আলোচ্য বিষয় নয়, তবু এটা বলে রাখলাম। তাহলে এটা হয়ে গেল। নাম্বার অফ ওএইচ গ্রুপ বাড়লে সলিবিলিটি কেন বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ কারণ ওএইচ গ্রুপটাই হচ্ছে হাইড্রোফিলিক, যেটা হাইড্রোজেন বন্ড তৈরি করার জন্য রেসপন্সিবল। তাহলে যত ওএইচ গ্রুপ বাড়বে তত হাইড্রোজেন বন্ডের এক্সটেন্ট বাড়বে। ইথানলের থেকে ইথিলিন গ্লাইকল অনেক বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করে, তার তুলনায় আবার গ্লিসারল আরও বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে পার মলিকিউল, সেই কারণে সলিবিলিটি ইন ওয়াটার বেড়ে যাবে। থার্ড, এইটা এখন এক্সপ্লেন করতে হবে একটু। এইটা এক্সপ্লেন করার জন্য আমাকে দু একটা ছবি আঁকতে হবে। আমি উপরটা একটু মুছে নিই। দেখো, আইসোমেরিক অ্যালকোহলগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে আমাকে একটা জিনিস বলে রাখতে হবে। আমি একটু আগে বলছিলাম না সলিউট সলভেন্ট ইন্টারাকশান, তো এইটা নিয়ে একটা কথা আগে শুরুতে জেনে রাখতে হবে আমাদের, যে টু বি সলিউবল, যদি সলিউবল হতে হয়, যদি কোনো একটা দ্রাব পদার্থকে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হতে হয়, তার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে সলভেন্ট এর সঙ্গে সলিউটের যে ইন্টারাকশন সেটা মাস্ট বি গ্রেটার মানে বেশি হতে হবে দেন সলিউট ইন্টারাকশন। মানে কি? দেখো, সলভেন্ট সলিউট ইন্টারাকশন, এইটা বলার আগে এইটা বলছি, সলিউট ইন্টারাকশন। ধরো জলের মধ্যে আমি অ্যালকোহলটাকে মেশাইনি, তার আগে যদি শুধু অ্যালকোহলটা আমি নিয়েছি, তাহলে সেখানে একটা অ্যালকোহল মলিকিউলের সঙ্গে আরেকটা অ্যালকোহল মলিকিউলের ইন্টারাকশন আছে। কী ধরনের ইন্টারাকশন? হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে সেইটাকে কম হতে হবে, মানে অ্যালকোহল হাইড্রোজেন বন্ডের এক্সটেন্ট কম হতে হবে অ্যালকোহল আর জলের সঙ্গে যে হাইড্রোজেন বন্ড হয় তার তুলনায়, তাহলেই সলিউবল হবে। তো এখানে সলভেন্ট হচ্ছে আমাদের H2O, আর সলিউট মানে দ্রাবক হচ্ছে আমাদের অ্যালকোহল। আমরা জলের মধ্যে অ্যালকোহলকে মেশাচ্ছি, জল হচ্ছে দ্রাবক বা সলভেন্ট। এইবার এইটা হতেই হয় আর কি। এখন আমরা কি করি, যখন সলিবিলিটি চেক করি এই আইসোমেরিক অ্যালকোহলগুলোর ক্ষেত্রে, আমরা প্রথমে দেখি যে এই ফ্যাক্টরটা কী হচ্ছে এখানে। এই প্রথম ফ্যাক্টরটা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এক্সাম্পল দিই একটা, ধরো আমি চেক করছি যে ইথানলের সঙ্গে আমি চেক করছি মিথানলের ওয়াটার সলিউবিলিটি। এখন সলভেন্টের সঙ্গে সলিউটের ইন্টারাকশন, সলভেন্ট কোনটা? জল। তাহলে জলের সঙ্গে যে ইন্টারাকশান সেইটা মোটামুটি সমান, কারণ জলের সঙ্গে ইন্টারাকশানে আসবে কোন পার্টটা? ওইচ পার্টটা ইন্টারাকশানে আসবে, তো হাইড্রোজেন বন্ড করবে কে? ওইচ পার্ট। আইসোমেরিকদের ক্ষেত্রেও তাই। আমি একটা এক্সাম্পল নিয়েই বলি, এই এক্সাম্পলটা দেওয়ার দরকার ছিল না, যাই হোক আমি একবার সরাসরি আইসোমেরিক অ্যালকোহলের এক্সাম্পলেই চলে আসি, তাহলে ওটা বোঝাতে সুবিধা হবে। ধরা যাক 1 2 3 4 মানে এটা হচ্ছে এন বিউটাইল অ্যালকোহল বা এন বিউটানল। নেক্সট হচ্ছে 4 আর এখানে ওইচ, আর নেক্সট হচ্ছে এইটা। তাহলে এটা এন বিউটাইল, আইসোবিউটাইল, আর এটা হয়ে গেল টি বিউটাইল। এবার তাহলে এক্ষেত্রেও দেখো 1 2 3 4 চারটে করে কার্বন সব জায়গাতেই, ওএইচ গ্রুপে একটা করে। এই ওএইচ গ্রুপ কী করবে? জলের মলিকুলের সঙ্গে ইন্টারাকশানে যাবে, মানে হাইড্রোজেন বন্ডে যাবে। তাহলে যেহেতু ওএইচ গ্রুপের সংখ্যা সেম সব কটাতে, আবার কার্বন পরমাণুর সংখ্যাও সেম, কার্বন পরমাণুর মানে অ্যারেঞ্জমেন্ট আলাদা কিন্তু পরমাণুর সংখ্যা সেম, তাই আমরা বলতে পারি যে যখন জলের সঙ্গে ও ইন্টারাকশানে যাচ্ছে সেই ইন্টারাকশানের ভ্যালুটা তিনজনের ক্ষেত্রেই মোটামুটি সেম।
এবং তিনজনের ক্ষেত্রেই সেটা এই রুলটাকে ফলো করছে, মানে সলভেন্ট সলিউট ইন্টারাকশান বেশি হচ্ছে। এইটা এই যে শর্ত, এই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া এই তিনটের ক্ষেত্রেই মিট আপ হচ্ছে, যে প্রত্যেক ক্ষেত্রেই এর সঙ্গে জলের যা ইন্টারাকশান সেটা এন বিউটাইল অ্যালকোহলের সঙ্গে আর একটা এন বিউটাইল অ্যালকোহলের যা ইন্টারাকশান তার তুলনায় বেশি, সবার ক্ষেত্রেই সেটা। এইবার যখন আমরা দেখি যে সলভেন্ট সলিউট ইন্টারাকশান দিয়ে এদেরকে মানে কি বলবো পার্থক্য করা যাচ্ছে না, যে তিনজনের মধ্যে কম্পেয়ার করা যখন যাচ্ছে না, তখন আমরা সলিউট ইন্টারাকশানের কথা চিন্তা করা শুরু করি। আবার বলছি, আইসোমেরিক অ্যালকোহলগুলোর ক্ষেত্রে খুব সংক্ষেপে যদি বলতে হয়, আমাদের এই ফ্যাক্টরটার উপরে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। কেন? আবার বলে দিচ্ছি একবার, OH গ্রুপের সংখ্যা যেহেতু সমান, সেহেতু জলের সঙ্গে ইন্টারাকশান মোটামুটি সবারই সমান। এবার এই ফ্যাক্টরের থেকে এই ফ্যাক্টর ওই যে মাস্ট বি গ্রেটার আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন ওটা দিয়ে আমাদের ব্যাখ্যা করা যাচ্ছে না, আমাদের তখন এই ফ্যাক্টরে আসতে হবে সলিউট। এবার সেটা কি সলিউটে আমরা ইন্টারাকশান কী করে চেক করবো? সলিউট মানে কি, এটা লিখলাম তো আরেকটা এরকম মলিকিউল লিখবো, তো এই মলিকিউলটা যা সাইজ, যদি এখানে আমি আরেকটা মলিকিউল লিখি তারও সাইজ মোটামুটি এরকম হবে। এখানে যদি আমি আরেকটা মলিকিউল লিখি তারও সাইজ মোটামুটি এরকম হলো। আর এখানে যদি আমি আরেকটা মলিকিউল লিখি তো এই দুটোরই সাইজ মোটামুটি এরকম হলো। ঠিক আছে, এইবার যেটা আমি বলতে চাইছি যে পার্টিকুলার কি ওয়ার্ডটা আমাদের এখানে কাজে লাগবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া, অনেকে আবার সারফেস এরিয়াও বলে। সারফেস এরিয়া থেকে কন্ট্যাক্ট এরিয়া শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, আমরা যদি এবার সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়া যদি বিচার করি, তাহলে দেখব যে এইখানে কন্ট্যাক্ট এরিয়া অনেকটা বেশি দুটো মলিকিউলের মধ্যে। এখানে দুটো মলিকিউলের মধ্যে কন্ট্যাক্ট এরিয়া খানিকটা কমে গেছে, আর এখানে একেবারেই কমে গেছে। তাহলে কন্ট্যাক্ট এরিয়া এখানে সবথেকে বেশি। কন্ট্যাক্ট এরিয়া যত বাড়বে তত এই মলিকিউলের সঙ্গে এই মলিকিউলের ভেতরে যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ভ্যান ডার ওয়াল ফোর্স তোমরা নিশ্চয়ই জানো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছি। অ্যাট্রাকশান বেশি হবে, তার মানে কি সলিউট ইন্ট্রাকশান বেশি হবে। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি এখান থেকে, যে কী লিখবো দেখো, সলিউট ইন্টারাকশান। এইটা সব থেকে বেশি কোথায়? এখানে, তারপরে হচ্ছে এখানে, এবং তারপরে হচ্ছে এখানে। তাহলে সলিউটের সঙ্গে যদি সলিউটের ইন্টারাকশানই বেশি থাকে, তাহলে ও তো জলের সঙ্গে আর ইন্টারাক্ট করতে চাইবে না সেই অর্থে, তাই না? যদি একজনের সঙ্গে আরেকজনের খুব ভালো সম্পর্ক থাকে, তখন অন্য আরেকজনের সঙ্গে অতটা কি বলবো সম্পর্ক স্থাপন করা সেটার দরকার পড়বে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যত আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি, তত আমরা দেখছি যে এখানে একটা মলিকিউলের সঙ্গে আরেকটা মলিকিউলের কন্ট্যাক্ট এরিয়া খুব কম, ফলে পারস্পরিক যে ইন্টারাকশান, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান, সেটা অনেক কম। যদি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান কম হয়, নিজেদের মধ্যে যদি বন্ডিং ভালো না থাকে, তখনই জলের মলিকিউলের মধ্যে যখন চলে এসে তখন জলের মলিকিউলের সঙ্গে ইন্টারাকশানে যাওয়ার চেষ্টা করবে। আমাদের নর্মাল লাইফ দিয়ে হওয়ার চেষ্টা করো, দেখবে বিষয়টা একই রকম। তাহলে যদি দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো না হয়, তাহলে সবসময় চাইবে, দুজনেই চাইবে যে অন্য যার সঙ্গে বন্ডিং ভালো তার সঙ্গে বন্ড তৈরি করার। ন্যাচারালি যেহেতু সলিউট ইন্টারাকশানের কী বলবো মানে অর্ডারটা বা ক্রমটা এইরকম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে সলভেন্টের সঙ্গে সলিউটের ইন্টারাকশান, সলভেন্টের সঙ্গে সলিউটের ইন্টারাকশানটা কী হবে? আদারওয়াইজ শুরুতে আমরা দেখছিলাম যে সলভেন্টের সঙ্গে সলিউটের ইন্টারাকশান মোটামুটি সবার সেম, কেন? আমরা OH বন্ড দিয়ে কম্পেয়ার করছিলাম, ঠিক আছে ফাইন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম যে যেহেতু সেম, তাহলে আমাদেরকে এইটা কনসিডার করতেই হচ্ছে। এইটা কনসিডার করতে এসে আমরা দেখছি যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনের এক্সটেন্ট অনেক আলাদা আলাদা। তো যেখানে ভ্যান ডার ওয়াল ফোর্স কম এর সঙ্গে এর, তখন এ নিশ্চয়ই চাইবে বি এর সঙ্গে বন্ড করার, অর্থাৎ এই পার্টিকুলার অ্যালকোহলটার সঙ্গে জলের ইন্টারাকশান সব থেকে বেশি হবে, আর এর ক্ষেত্রে উল্টোটা সব থেকে কম হবে। তাহলে এইটা যদি বলি
তাহলে আমাকে বলতে হবে যে এর হচ্ছে সব থেকে কম, তারপরে এটা, আর তারপরে হচ্ছে এটা। তাহলে সলভেন্ট সলিউটের ইন্টারাকশান যত বাড়বে তত সলিউবিলিটি বাড়বে। সুতরাং আমরা সলিউবিলিটি এইটার এই পার্টিকুলার অর্ডারটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের সলিউবিলিটির অর্ডার। ঠিক আছে, কি দেখলাম ফাইনালি আমরা? কার্বনের সংখ্যা সেম, যত আমরা এখান থেকে এখানে যাচ্ছি ব্রাঞ্চিং বাড়ছে। তাহলে যত ব্রাঞ্চিং বাড়ছে তত সলিউবিলিটি ইন ওয়াটার বেড়ে যাচ্ছে। এইটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয় কেন? আমরা এরপরেই বয়েলিং পয়েন্ট পড়বো। তোমরা ক্লাস 11-এ হাইড্রোকার্বনের বয়েলিং পয়েন্ট পড়েছিলে, আইসোমেরিক হাইড্রোকার্বনগুলো। সেখানে আমরা দেখছিলাম যে যত ব্রাঞ্চিং বেড়ে যায় তত বয়েলিং পয়েন্ট কমে যায়। ওটা কারেক্ট, ব্রাঞ্চিং বাড়লে বয়েলিং পয়েন্ট কমবে কিন্তু সলিউবিলিটি বাড়বে। তাহলে কম্পেয়ার সলিউবিলিটি, 4টা কোয়েশ্চেন আছে। প্রথমটা বোঝা যাচ্ছে যে এখানে মোলার মাস সব থেকে কম, এদিকে যদি যাচ্ছি মোলার মাস বাড়ছে, তাহলে মোলার মাস বাড়লে সলিউবিলিটি কমে যাবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যত ডান দিকে যাচ্ছি ব্রাঞ্চিং বাড়ছে, নাম্বার অফ কার্বন সেম, 1 2 3 4 5, 1 2 3 4 5, সব কটা দিয়ে 5টা কার্বন। তাহলে ব্রাঞ্চিং বাড়লে সলিউবিলিটি বেড়ে যাবে। তাহলে সলিউবিলিটি অর্ডার হচ্ছে এটা। দেখো আমরা এখান থেকে একটা জিনিস এমনি ভাবতেই পারি আর কি, যে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি সলিউবিলিটি বেশি জলের মধ্যে। এটা মোটামুটি ছোটো যে অ্যালকোহলগুলো হয় তাদের ক্ষেত্রে আমরা এটা সাধারণভাবে অবজার্ভ করে থাকি আর কি। ছোটো অ্যালকোহলগুলোর ক্ষেত্রে ছোটো মোলার মাস যাদের, টারশিয়ারির হচ্ছে সলিউবিলিটি বেশি। এটা দেখতেই পাচ্ছি OH বন্ডের সংখ্যা যত বাড়বে তত সলিউবিলিটি বাড়বে। তাহলে অর্ডার হচ্ছে এটা। ঠিক আছে, একটা OH, 3টে OH, 2টো OH, এখানেও 3টে OH। একটার সব থেকে কম, তারপরে 2টোর কম্পিটিশান এই দুজনের মধ্যে। তাহলে এখানে দেখো কার্বন কটা আছে, 1 2 3টে কার্বন না, কার্বন চেনে 3টে কার্বন। আর এখানে কার্বন চেনে 1 2 3 4টে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে এগুলো নাম্বার করে দিই, 1, এটা 2, এটা 3, আর এটা 4। এবার প্রথম কথা হচ্ছে যে এটার আনসার আমি ওপরে লিখছি। 1 নম্বরের সলিউবিলিটি সব থেকে কম, বোঝাই যাচ্ছে। তারপর 3 নম্বরের মনোহাইড্রিক, এটা হয়ে গেল ডাইহাইড্রিক। এইবার ট্রাইহাইড্রিকগুলোর মধ্যে যেহেতু এই দুজনটাই, হ্যাঁ ঠিকই তো লিখলাম, না এটা 3 হবে, এটা 3 হয়ে গেল। যেহেতু 2 আর 4 হচ্ছে ট্রাইহাইড্রিক, এদের মধ্যে এবারে মোলার মাস বাড়লে সলিউবিলিটি কমবে। তাহলে মোলার মাস কার বেশি এখানে? যেহেতু একটা কার্বন বেশি আছে, CH2 বেশি আছে, তাহলে মোলার মাস বেশি মানে ওর সলিউবিলিটি কম। তাহলে সব থেকে বেশি 2। তাহলে 1 3 4 অ্যান্ড 2। ঠিক আছে, কপি করো। 4th হচ্ছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্টটা আর কি যে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সেটা ওই সলিউবিলিটিরই মতন। আমরা সলিউবিলিটি এক্সপ্লেন করতে গিয়ে আমরা অনেক কিছু বললাম, ফলে এখানে আর সেগুলো আমি আর রিপিট করছি না। দেখো প্রথম কথা হচ্ছে মোলার মাস যদি বাড়ে তাহলে বয়েলিং পয়েন্ট বাড়বে। এখন এটা কেন, এটা এক্সপ্লেন নিশ্চয়ই আর করতে হবে না, কারণ মোলার মাস যদি বাড়ে তাহলে ওই R গ্রুপের সাইজ বাড়ছে। তাহলে একটা মলিকুলের R গ্রুপ তার সঙ্গে আরেকটা মলিকুলের R গ্রুপের যে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশান, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান, যত সাইজ বড় হবে তত ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান বাড়বে। আর এই অ্যাট্রাকশানটাকে ওভারকাম করতে গিয়েই তো আমাকে ওকে হিট দিতে হবে, মানে সেই হিট এনার্জি নিয়ে ওই বন্ডগুলো ব্রেক হবে এবং সে লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে যাবে। সুতরাং যত বেশি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান তত বেশি এনার্জি দিতে হবে সেই ফোর্স অফ অ্যাট্রাকশানকে ভাঙতে, ফলে বয়েলিং পয়েন্ট তত বাড়বে। তাহলে মোলার মাস যত বাড়ছে কি হচ্ছে, হ্যাঁ লিখি, এটার কারণ কি? মোলার মাস বাড়লে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান বাড়বে, ন্যাচারালি মোর এনার্জি is required to break intermolecular force, মানে ভ্যান ডার ওয়াল ফোর্স। তার জন্য কী হবে, বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড মোলার মাস হয়ে গেল। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ OH বন্ড। আবারও
বা নাম্বার অফ OH গ্রুপ, এটা বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়বে। কেন? যত বেশি OH গ্রুপ তত বেশি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড তো ইনফ্যাক্ট ভ্যান ডের ফোর্সের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার। তো ব্যাপারটা একই, যত বেশি OH বন্ড তত বেশি হাইড্রোজেন বন্ড, তত বেশি এনার্জি লাগবে বন্ড ব্রেক করে ওদেরকে ভেপোরাইজ করতে। ঠিক আছে? আর থার্ড লাস্ট পয়েন্ট হচ্ছে আবারও ফর আইসোমেরিক অ্যালকোহলস। আমরা আগের বার দেখলাম যে সলিবিলিটি ব্রাঞ্চিং বাড়লে সলিবিলিটি বাড়ছিল। এখানে আমরা দেখব যে যদি ব্রাঞ্চিং ইনক্রিজ করে তাহলে বয়েলিং পয়েন্ট কমে যাবে, উল্টোটা। কেন? এক্সপ্লেন করলাম একটু আগেই যে একটা মলিকিউল যদি এরকম বড় হয়, মানে কন্ট্যাক্ট এরিয়া যদি অনেকটা বড় হয়, কন্ট্যাক্ট এরিয়া বড় মানেই হচ্ছে কি ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। আর যদি এটা প্রাইমারির জায়গায় যদি টার্সিয়ারি হয়, অর্থাৎ যদি স্ফেরিক্যাল যদি হয়ে যায় স্ট্রাকচারটা মোটামুটি, তাহলে ব্রাঞ্চিং বাড়লে কী হবে? ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে, কারণ হচ্ছে কন্ট্যাক্ট এরিয়া কমে আসছে। তাহলে যদি ভ্যান ডের ওয়াল ফোর্স কমে যায় তাহলে একে কম এনার্জি দিয়েই এদেরকে সেপারেট করা যাবে এবং ভেপোরাইজ করা যাবে। তাহলে আমরা কি দেখলাম যে যদি প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে স্যার তার ক্ষেত্রে এরকম কন্ট্যাক্ট এরিয়া বেশি, অনেক চেনটা অনেক স্প্রেড করে থাকে কার্বন চেইনটা। তো সেক্ষেত্রে আমরা দেখব যে বয়েলিং পয়েন্ট এর ক্ষেত্রে অনেক বেশি, এর ক্ষেত্রে অনেক কম। ঠিক আছে? কটা এক্সাম্পল দেখিন। আচ্ছা, আবারও 3টে কোয়েশ্চেন লিখেছি, কম্পেয়ার বয়েলিং পয়েন্ট। এবার আনসারগুলো আমি লিখেই রেখেছি, কারণ আর নতুন করে এক্সপ্লেনেশন করার কিছু নেই। প্রথমটাই হচ্ছে, দেখো যত রান দেখে যাচ্ছি মোলার মাস বাড়ছে, তাহলে যেহেতু মোলার মাস বাড়ছে তাই জন্য বয়েলিং পয়েন্ট বাড়ছে। সেকেন্ড, যত রান দেখে যাচ্ছি OH গ্রুপের সংখ্যা বাড়ছে, তাহলে OH গ্রুপ যত বাড়ছে তত বয়েলিং পয়েন্ট কেন বাড়বে? কারণ হাইড্রোজেন বন্ড তত বেশি বেড়ে যাচ্ছে। আর এদিকে ব্রাঞ্চিং বাড়ছে তো বয়েলিং পয়েন্ট কমে যাচ্ছে, তাহলে ব্রাঞ্চিং ইনভার্সলি প্রপোর্শনাল টু বয়েলিং পয়েন্ট। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এই কোয়েশ্চেন অলরেডি পড়ে এসেছি। যেহেতু আমরা অ্যালকোহল আলোচনা করছি তাই এটা আমি আরেকবার বলে দিলাম যে ইথার, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড যদি এদের সবার আণবিক ভর মানে মোলার মাস যদি সেম হয়, সেক্ষেত্রে এইটা হচ্ছে তাদের বয়েলিং পয়েন্টের অর্ডার। ইথারের সবথেকে কম, তারপরে অ্যালকোহল, তারপরে সবথেকে বেশি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উইথ সেম মোলার মাস। ঠিক আছে? এখন এটার উত্তর আমি একবারে এক্সপ্লেইন করবো না, কারণ এটা তোমরা নিশ্চয়ই জানবে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ে এসছো ক্লাস 11-এ। আমি শুধু একটু হিন্টগুলো একটু দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, দেখো এই যে ডাইমিথাইল ইথার, এখানে নো ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। একটা ইথারের সঙ্গে আরেকটা ইথার মলিকিউল মানে কী বলবো, এই মিথক্সিথেন হাইড্রোজেন বন্ড করে না, ফলে সিঙ্গেল মলিকিউল থাকে, ন্যাচারালি বয়েলিং পয়েন্ট সবথেকে কম। এরা দুজনেই হচ্ছে হাইড্রোজেন বন্ড করে। আমি ছবিটা যদি আঁকি তাহলে এরকম দেখো, এরকম হবে যে ইথাইল, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আচ্ছা এটা এদিকে দিয়ে দিই, ইথাইল, এইভাবে চলে আর কি, অক্সিজেন, হাইড্রোজেন, ইথাইল, সিম্পল হাইড্রোজেন বন্ড, আর কিছু নেই এখানে। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে, এই ফর্মিক অ্যাসিড যেটা এখানে দেওয়া আছে, স্পেশালি ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা কেমন হয় দেখো, তাহলে HOCO এরকম দেখতে হয় না, HCOOH, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এখন এটার সঙ্গে হাইড্রোজেন বন্ড হয় আর একটা O এর, ঠিক আছে, অক্সিজেনের। তাহলে অক্সিজেন, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো হাইড্রোজেন, আবার এখানে পরবর্তী মলিকিউল চলে এলো অক্সিজেন, বা এরকমই লিখি, এখানে ধরো হাইড্রোজেন, এইভাবে চলছে। ঠিক আছে? আচ্ছা, এই যে পার্টিকুলার অক্সিজেন অ্যাটমটা, এরও লোন পেয়ার আছে, এও হচ্ছে অন্য মলিকিউলকে, অন্য অ্যাসিডের মলিকিউলকে দিতে পারে লোন পেয়ার, অর্থাৎ হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তাহলে প্রথম কথা, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড এখানে বেশি,
দ্বিতীয় কথা হচ্ছে নাম্বার হচ্ছে 1 হচ্ছে এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে HCOOH এর গ্রেটার দেন C2H5OH। 2 নম্বর হচ্ছে দেখো OH বন্ডের পোলারিটি, OH বন্ডের পোলারিটি কোথায় বেশি হবে? HCOOH গ্রেটার দেন ETOH। কেন? কারণ এখানে OH বন্ডের সঙ্গে কী আছে? ইথাইল, ইথাইলের প্লাস আই, তাই না? ইথাইলের প্লাস আই কী করছে? এর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার কমিয়ে দেবে অক্সিজেনের, ফলে হাইড্রোজেন বন্ড খুব ভালো হবে না। কিন্তু এখানে এই যে গ্রুপটা আছে, দিস ইজ আ -M গ্রুপ, তাই না? কার্বনিক সি ডাবল বন্ড, কারণ এখানে -M এফেক্ট আর এখানে ইথাইলের প্লাস আই এফেক্ট। ন্যাচারালি বন্ড যত বেশি পোলার হবে তত হাইড্রোজেন বন্ড স্ট্রঙ্গার হবে, বা এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড তত বেশি হবে। সবগুলোই অ্যাকচুয়ালি ইন্টার রিলেটেড। থার্ড হচ্ছে দেখো, থার্ড হচ্ছে ভেপার ফেজে, ভেপার ফেজ, এগুলো হচ্ছে লিকুইড ফেজ। ভেপার ফেজে কী হচ্ছে? ভেপার হয়ে যাওয়ার পরে এদের যখন এই বন্ড ভেঙে গেল, এই বন্ড ভেঙে গেল, তখন তো আলাদা আলাদা সেপারেট হয়ে গেল, বাষ্প হয়ে গেল, শেষ গল্প। কিন্তু এক্ষেত্রে গল্প শেষ হচ্ছে না। ভেপার ফেজে গিয়েও কী হচ্ছে? HCOOH ও ডাইমার বানাচ্ছে, দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে যাচ্ছে, সেটাও খুবই ইন্টারেস্টিং। HCOOH এর সঙ্গে বন্ডিং হচ্ছে এরকম, ঠিক আছে? এটা মুছি, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল। তো এখানে বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড, আবার এখানে হচ্ছে, এটাকে বলছি ডাইমার, দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে যাচ্ছে। এখন ডাইমার হয়েই ব্যাপারটা শেষ হচ্ছে না। কি হচ্ছে? এই বন্ডটা এখানে আসছে, এই বন্ডটা এখানে যাচ্ছে, মানে এখানে একটা রেজোনেন্স টাইপের হচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে? এক্ষেত্রে একটা কথা উল্লেখ করা হলো না, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আবার কি আমরা এরকম দেখতে পাই যে এই অক্সিজেন যদি লোন পেয়ারটা এখানে দেয়, তাহলে এইটা এখানে চলে যাচ্ছে, এই সব জায়গাতেই তাই হবে। এটা যদি এখানে যায়, এটা এখানে চলে যাবে, এখানে তাই। এবার এটা গিয়ে লাভ কী হবে? পরবর্তী যে স্ট্রাকচারটা আমরা পাবো, এটাও রেজোনেন্স স্টেবিলাইজ, রেজোনেন্স হচ্ছে। তো পরবর্তী স্ট্রাকচারটাতে কী হচ্ছে দেখো, এই যে আমি এইটুকু জায়গা খালি ফোকাস করছি, পরবর্তী জায়গাটাতে অক্সিজেন পজিটিভলি চার্জড আর এই অক্সিজেন নেগেটিভলি চার্জড। এখন যে এই যে ডাইপোল তৈরি হয়ে গেল, ডাইপোল তৈরি হয়ে গেল মানেই আয়ন ডাইপোল ইন্টারাকশান হবে। তার মানে এদিকে তো রয়েছে আরও বন্ড, ধর ওদিকেও রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? মলিকিউলের সঙ্গে মলিকিউল ইন্টারাকশান আরও বেড়ে যাবে না? ডাইপোল ইন্টারাকশানের থেকে আয়ন ডাইপোল ইন্টারাকশান অনেক বেশি, সুতরাং এমনিতেই ওরা অনেক বেশি, ওর হাইড্রোজেন বন্ডের কী বলে এক্সটেন্ট অনেক বেশি দেন ইথাইল অ্যালকোহল। প্লাস হচ্ছে ভেপার ফেজেও ডাইমার তৈরি করছে, যেটাও কিনা রেজোনেন্স স্টেবিলাইজড। এবং আরেকটা কথা আমরা উল্লেখ করি এখানে, সেটা হচ্ছে সিমেট্রিক হাইড্রোজেন বন্ড, সিমেট্রিক হাইড্রোজেন বন্ড। এই রেজোনেন্স স্টেবিলাইজড করে যে আর একটা ফর্ম এখানে তৈরি করবে, সেটাকেও দেখতে এটারই মতন হবে, ঠিক আছে? আমরা সিমেট্রিক হাইড্রোজেন বন্ড এর মধ্যে আছে বলে মনে করি। তো এতগুলো ফ্যাক্টর, সেগুলো HCOOH অর্থাৎ ফর্মিক অ্যাসিডকে ফেভার করছে, সেই কারণে এর বয়েলিং পয়েন্ট ইথাইল অ্যালকোহলের থেকে অনেক বেশি হয়। আচ্ছা, এরপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ ফিনলস। ফিনলসের ফিজিক্যাল প্রপার্টি অ্যাজ সাচ খুব ইম্পর্টেন্ট নয়, যেহেতু খাতায় নোটটা বানাচ্ছো সেখানে এগুলো লেখা থাকে, একবার ভবিষ্যতে কোনো একবার পড়ে রাখবে। অ্যাজ সাচ খুব বেশি ইম্পর্টেন্ট নয়। শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো এখানে আমি লিখছি ফেনলস, আবার কখনো কখনো আমি লিখছি ফেনল, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি আমি লিখি যে ফেনল, তার মানে আমি একদম ফেনলের কথাই বলছি, মানে যেখানে বেনজিন বলা হয় একটা হাইড্রোজেনকে একটা OH গ্রুপ প্রতিস্থাপিত করেছে, অর্থাৎ C6H5OH, ঠিক আছে? ফেনল বললে এটাই। আর যদি যেখানে লিখবে ফেনলস লেখা আছে, ফেনলস মানে ফেনল এবং তার যে ডেরিভেটিভস সেগুলোর কথা বলা হচ্ছে। তো ধরা যাক এরকম হতে পারে যে এখানে OH গ্রুপ আছে, এখানে একটা মিথাইল আছে, এটার নাম হয়ে গেল অর্থো মিথাইল ফেনল, বা সাধারণ নাম হচ্ছে অর্থোক্রেসল। এখন এটাও হচ্ছে ফেনল থেকে যেহেতু তৈরি হওয়া ডেরিভেটিভ, তো এই মিথাইল গ্রুপ বা অন্য যে কোনো গ্রুপ ধরো রয়েছে ফেনলের সঙ্গে, সেইগুলোকে কালেকটিভলি একত্রে
ফেনলস বলি আমরা। তাহলে এখানে জেনারেল টার্মে ব্যবহার করেছে, ফেনলসগুলো হচ্ছে জেনারেলি কালারলেস সলিড অর লিকুইড, আর বাট টার্নস পিঙ্ক অর ব্রাউন অন এক্সপোজার টু এয়ার অ্যান্ড লাইট। কারণ বাতাসের এবং অক্সিজেনের সংস্পর্শে এসে ফেনলগুলো কী হয়, অক্সিডাইজ হয়ে যায়, জারিত হয়ে যায়, হয়ে কুইনোন টাইপের পদার্থ তৈরি করে। আমরা কেমিক্যাল রিয়াকশানে ওইগুলো দেখবো একবার। তো সেই কারণে কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যায়। আর ফেনলস হ্যাভ ক্যারেক্টারিস্টিক ফেনোলিক অর্ডার। প্রত্যেকটা ফেনল এবং তার ডেরিভেটিভগুলোর একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যমূলক একটা গন্ধ থাকে, যেগুলোকে আমরা ফেনোলিক অর্ডার বলি, ফেনোলীয় গন্ধ এরকম বলা হয়। মানে ওই গন্ধ আর অন্য কোনো ধরনের কম্পাউন্ডের হয় না। সলিবিলিটি ডিউ টু লার্জ হাইড্রোফোবিক অ্যান্ড নন পোলার অ্যারাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ মানে ওই বেনজিন বা ওই জাতীয় অ্যারোমেটিক যে গ্রুপসগুলো, যাদেরকে অ্যারাইল বলে, তো সেগুলো ন্যাচারালি হাইড্রোফোবিক, তো সেই কারণে এরা জলের মধ্যে সলিবল হয় না। স্প্যারিংলি সলিবল মানে জলে স্বল্প দ্রাব্য, খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হয়। বাট ফেনল ইটসেলফ, ফেনল মানে C6H5OH অ্যান্ড পলিহাইড্রিক ফেনলস আর সলিবল ইন ওয়াটার। পলিহাইড্রিক ফেনলস মানে কি, মানে ধরো ফেনল এখানে রয়েছে, মানে বেনজিন বলয়ের একটা বা একাধিক হাইড্রোজেন OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাই পলিহাইড্রিক, এরা জলের মধ্যে সলিবল হবে। ফেনল ইজ পয়জনাস ইন নেচার, বিষাক্ত, ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্ট্যান্ট। আর লাস্ট হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট অফ ফেনলস আর হায়ার দ্যান অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলোর সঙ্গে মোটামুটি একই রকম মোলার মাস বিশিষ্ট অ্যালকোহল ফেনলগুলো যদি তুলনা করি, আরেকবার বলছি, আমরা যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সঙ্গে মোটামুটি একই রকম মোলার মাস এরকম কোনো ফেনলে যদি কম্পেয়ার করি, যেমন ধরো এখানে C6H5 তো ঠিক আছে, অক্সিজেন 16 আর হাইড্রোজেন 17, এখানেও তাই, কার্বন 14 আর এদিকে 3, 17, মানে মোলার মাস তাদের সেম। তাহলে কাছাকাছি যদি মোলার মাস হয়, তাহলে অ্যালকোহলগুলো অনেক বেশি তাদের বয়লিং পয়েন্ট হয় হাইড্রোকার্বনগুলোর তুলনায়। এবং অবশ্যই হাইড্রোকার্বনের সঙ্গে আরও একটা জিনিস এখানে মেনশন করা যায়, সেটা হচ্ছে হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যারিনগুলোর থেকেও বেশি হয়। ধরো এখানে যদি OH মানে 17, তো এখানে যদি আমি এরকম বলতাম যে ফেনল আর যদি এখানে ক্লোরোবেনজিন থাকে, ক্লোরিনেরও 17, সেক্ষেত্রে ফেনলের বয়লিং পয়েন্ট অনেক বেশি। কেন? ডিউ টু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, সামান্য পরিমাণে হাইড্রোজেন বন্ড কিন্তু ফেনলের মধ্যে হয়। আর এটা আমাদের খুব পরিচিত আর একটা কমন কোয়েশ্চেন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যে অর্থোনাইট্রোফেনলের তুলনায় প্যারানাইট্রোফেনল অনেক বেশি তার বয়লিং পয়েন্ট। কেন? কারণ এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, অ্যাসোসিয়েশন ঘটে, মলিকুলার অ্যাসোসিয়েশন, এবং সেখানে আমরা মোলার মাসটা ওর অনেক, মানে এফেক্টিভ মোলার মাস অনেক বেড়ে যায়। আর অর্থোনাইট্রোফেনলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, তার ফলে এখানে অ্যাসোসিয়েশন হয় না, এখানে কি হয়, চিলেশন হয়, তার ফলে ও সিঙ্গেল মলিকিউল হিসেবেই অবস্থান করে, ন্যাচারালি ওর বয়লিং পয়েন্ট অনেক কম হয়ে যায়। তাহলে এই ছিল অ্যালকোহল এবং ফেনলের ফিজিক্যাল প্রপার্টি। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল প্রপার্টি শুরু করব। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।